হাই, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা। ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে পরপর 2 দিনের ছোট ছোট কিছু মুহূর্তের দুটো গল্প বলছি তোমাদের। সেদিন ছিল মঙ্গলবার 29শে এপ্রিল। দুপুর 12টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম আইকিয়ায় গিয়ে কিছু শপিং করব বলে। আইকিয়া হলো একটা সুইডিশ ফার্নিচার আর ঘরের সব রকমের জিনিসপত্রের একটা রিটেল ব্র্যান্ড। অনেকদিন ধরে যাবো বলে ভাবছি, কিন্তু যাওয়া আর হচ্ছে না। বাড়ি থেকে অনেকটা দূরে তো, আর ব্যাঙ্গালোরে এই একটাই স্টোর আছে আইকিয়ার, নাগাসান্দ্রায়। আমাদের বাড়ি থেকে 40 কিলোমিটারের উপরে এই নাগাসান্দ্রা। এখানেই আইকিয়া স্টোরে গেছিলাম সেদিন। রাস্তাটা কিন্তু দারুণ ছিল, নাইস রোড ধরে গেছিলাম আমরা। মঙ্গলবার উইকডে বেলা 12টার সময় সেরকম কোনো ভিড় ছিল না। রাস্তাটাও বেশ প্রশস্ত, ফাঁকা। রাস্তার দুপাশে গাছপালায় ভরা, মাঝে মাঝে দূরের পাহাড় দেখা যাচ্ছে। অপূর্ব জার্নিটা ছিল। ব্যাঙ্গালোর সিটিতে এতটা ডিস্টেন্স হলেও আমরা কিন্তু 1 ঘন্টার আগেই পৌঁছে গেছিলাম আইকিয়া স্টোরে। ফাঁকা নাইস রোডের কল্যাণেই এটা সম্ভব হয়েছিল, তা না হলে 2-2.5 ঘন্টা আরামসে লেগে যেত। গল্প করতে করতে আমরাও দেখা পৌঁছে গেলাম আইকিয়া স্টোরে। পার্কিং এ গাড়িটা পার্ক করে এগোলাম এন্ট্রান্সের দিকে। এয়ারপোর্টে যেমন হ্যান্ডব্যাগ গুলো স্ক্যান করতে হয়, এখানেও ঢোকার সময় এন্ট্রান্সে হ্যান্ডব্যাগ গুলো স্ক্যান করতে দিতে হলো। হ্যান্ডব্যাগ গুলো নিয়ে সঙ্গে সঙ্গে সিকিউরিটি চেক পয়েন্টে ঢুকলাম। ওখানে বডি চেকিং হলো। এই প্রসেসটি মহিলা আর পুরুষদের জন্য আলাদা আলাদা ভাবে পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে। এই সব কিছু শেষ করে আস্তে আস্তে ঢুকলাম আমরা শপিং স্টোরে। এত জিনিস দেখতে দেখতে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, জিনিসপত্রের দাম কিন্তু এখানে বেশ সস্তা। আর দেশ বিদেশের বেশ অন্যরকম জিনিসপত্রও পাওয়া যায়, যেগুলো সাধারণ দোকান বাজার বা সুপার মার্কেটে চোখে পড়ে না। এক ছাদের তলায় ফার্নিচার থেকে ঘরের সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। 4-5 ঘন্টা কিভাবে যে জিনিসপত্র দেখতে দেখতে আর কিনতে কিনতে কেটে গেল বুঝতেও পারলাম না। মাঝখানে অবশ্য লাঞ্চ করে নিয়েছি আমরা আইকিয়ার নিজস্ব সুইডিশ রেস্টুরেন্টে। বেশ কিছু খাবার নিয়েছিলাম, তবে এগুলো আর এখানে দেখানো হয়ে ওঠেনি। কয়েকটা শর্টস অবশ্য করেছি। 1000 সিটের আইকিয়ার নিজস্ব রেস্টুরেন্ট। ভাবতে পারছো কত বড়? একদম নতুন অভিজ্ঞতা জানো। নানা রকমের খাবার প্লেটে প্লেটে সাজানো আছে। যে যা খাবে সেই খাবারের প্লেটটা তুলে নিয়ে ট্রলিতে রাখছে। তারপর খাবারের প্লেট ভরা ট্রলি বিলিং কাউন্টারে নিয়ে গেলে কি কি খাবারের প্লেট নেওয়া হয়েছে সেই দিকে বিলিং হচ্ছে। ঠিক যেন খাবার ভরা প্লেটেরও শপিং করলাম আমরা। আর সবচেয়ে ভালো লেগেছিল আমাদের চিকেন মিটবলের প্লেটটা। আমরা নিয়েছিলাম 12 পিস চিকেন মিটবল, সাথে গ্রেভি, ম্যাশ পটেটো, আস্টিয়াফ্রা ভেজিটেবলস। এই ডিশটার একটা বিশেষত্ব আছে। গ্লোবালি বিভিন্ন দেশে যত আইকিয়া স্টোর আছে, এই ডিশটা সব দেশের স্টোরে পাওয়া যায়। শুধু দেশ আর দেশের মানুষের সাথে সাথে গ্রেভির টেস্টটা চেঞ্জ হতে থাকে। তাই এই প্লেটটায় এরা সুইডেনের ছোট্ট একটা পতাকা লাগিয়ে রাখে। 2টো ফ্লোর জুড়ে বিশাল বড় শপিং স্টোর, দেশি বিদেশি পণ্যের সমাহার একসাথে। আমিও বেশ কয়েকটা জিনিস কিনলাম। বেশ কিছু কাঁচের ছোট বড় জার, বোতল, কাঁচের কয়েকটা পাত্র। দেখতে এত ভালো লাগলো কাঠের বাটিগুলো, তাই একটা কিনেও নিলাম। বেতের 4কোনা ঝুড়িও কিনলাম একটা, তবে আসল বেত নয়, কিন্তু বেতের ঝুড়ির মতোই দেখতে একদম। আমি এখন ওটা সবজি রাখার জন্য ব্যবহার করছি। বিলিং এর অভিজ্ঞতাটাও একদম নতুন ছিল জানো। আমরা যা জিনিসপত্র কিনলাম আমরাই বিলিং করলাম, ডিজিটাল বিলিং আর কি। পুরোটাই একদম নতুন আর অন্যরকম অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম। দারুণ কেটেছিল দিনটা। আর ঠিক এর পরের দিনটাই ছিল অক্ষয় তৃতীয়া, 30শে এপ্রিল বুধবার। দিনটা শুরু হয়েছিল বেশ দেরি করে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। আগের দিন আইকিয়াতে এত ঘুরে ঘুরে শপিং করেছিলাম যে একদম টায়ার্ড হয়ে গেছিলাম। সেই টায়ার্ডনেস যেন সকালেও কাটছিল না। ব্রেকফাস্ট করে ঘরের কাজ কর্ম সেরে স্নান করে পুজো করতে করতে বেশ বেলা হয়ে গেছিল। আজকে আবার আমাদের একটু রাম ঠাকুরের পুজো করতে হয়। পুজো মানে আমি একটু সিন্নি প্রসাদই দিই আর কি ঠাকুরের সামনে। আমার শ্বশুর বাড়ির সকলেই শ্রী শ্রী রাম ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, আর রাম ঠাকুরের আসল প্রসাদ সিন্নি। আমার শাশুড়ি মাকেও দেখতাম এই দিনে সিন্নি প্রসাদ দিয়ে পুজো দিতে, তাই আমিও অক্ষয় তৃতীয়ার দিনে ফল মিষ্টির সঙ্গে সিন্নিও প্রসাদ হিসেবে ঠাকুরের কাছে রাখি। মন দিয়ে ভক্তি ভরে পুজো আচ্চা শেষ করে এবার খেতে বসার পালা। অনেকটা বেলা হয়ে গেছিল সেদিন, আর ঘন্টাখানেক আগে শুনলাম বিকালে গেস্ট আসছেন বাড়িতে। পুজো পার্বণের দিনে এমনিতেই বাড়িতে একটা আনন্দের পরিবেশ থাকে, তার উপর গেস্ট আসার কথা শুনে সেই আনন্দ আরো শতগুণে বেড়ে গেল আমাদের সবার মধ্যে। যায় এরপর তাড়াতাড়ি দুপুরের খাওয়া শেষ করে কাজ গোছানোর তাড়া লেগে গেল আমাদের। তাই ঠাকুর ঘর থেকে সরাসরি চলে গেলাম ডাইনিং টেবিলে। ঠাকুরের প্রসাদ খুব দেরি হয়ে গেছে,
তাই সংক্ষিপ্তভাবে দিয়ে দিচ্ছি। বাবা হাতে সিন্নি প্রসাদ আজকে মেইন তো, মা এটাই বলতো যে যদি পারো এটাই দিও আজকের দিনে। আমি পরে নিচ্ছি, তোমাকে দিচ্ছি আমি পরে নিচ্ছি। আর কি ফল খাবে বলো, কি ফল দেবো? একটা ফল মুখে দেবে তো? একটা আম নাও, এক ফালি আম খেয়ে নাও। আমটা টক হতে পারে, আমটা টক হতে পারে, বাকি ফলমূল পরে খেয়ে। একটা কাজুও খাও তুমি। আমি পরে নেব। আজকে ভীষণ দেরি হয়ে গেছে পুজো করতে করতে, আবার বাড়িতে গেস্টও আসবে, তাই জন্য সংক্ষিপ্ত হবে। এই ফলগুলো পরে খাওয়া হবে আর কি, ধীরে সুস্থে। হ্যাঁ, ঠাকুরের নামমাত্র ফল একটু খেয়ে আজকে সবার আগে খেয়ে তারপরে এবার লাঞ্চ খাওয়া শুরু করো। আমি নিচ্ছি। আজকে আমাদের খাবারটাও দেখিয়ে দাও। সিম্পল ঘরোয়া খাবার, সিম্পল খাবার একদম। বাবাকে দিয়েছি হচ্ছে তেতো লাউয়ের তরকারি আর পেঁপে আলু মটরশুঁটি দিয়ে একটা সবজি। আজকে ভেজিটেরিয়ান সবাই তাই খেয়েছি। আর তুমি তো বললে যে আমি একটু লাউয়ের তরকারি আর ডাল দিয়ে খাবে। না ঠিক আছে, চলে এসো। খাওয়া দাওয়া শেষ, ডাইনিং টেবিল পুরো পরিষ্কার করে ফেলেছি, মোটামুটি সব বাড়িঘর গুছিয়ে ফেলেছি, কিচেনও গোছগাছ কমপ্লিট। দেখো এখন ডাবের জলও কেমন বোতলে ভরে কিনতে পাওয়া যায়। কাউন্টারে কর্নারে রাখা আছে সবুজ সাদা বোতল দুটো ডাবের জলে। আর এই দেখো সেদিন রান্না হয়েছিল আলুর দম আর সিমুয়ের পায়েস। বাড়িতে গেস্ট আসার কথা, তারই আয়োজন। সিমুয়ের পায়েসটা আমার কুকি বানিয়েছিল, তবে নিরামিষ আলুর দমটা ওকে পুরোপুরি ছাড়তে পারিনি, ওটা আমিই করলাম। ময়দাটাও ময়াম দিয়ে ভালো করে মেখে রেখেছিল। গরম গরম লুচি সবাইকে সময় মতো দিয়ে দেবো। মিষ্টি ছিল মালাই রোল আর ছানার জিলিপি। কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা করেছিল সামিত। এদিকে অনেকক্ষণ ধরে কারোর কোনো সারা শব্দ নেই, দেখি কি করছে ওরা। বাবা এখন ঘুমিয়ে পড়েছে, একটু রেস্ট নিচ্ছে। তুমিও রেডি? তুমি সেজে গুজে রেডি? আমি আমার ঠাকুরের জায়গাটা গুছিয়ে ফেলেছি। এদিকে মেহা দেখছি গল্পের বই পড়ছে। কি পড়ছিস রে মেহা? একটু জোরে বল। আমার ফেভারিট এনি ব্লাইট প্ল্যানেট মানে বুক মেলোডি টাওয়ার্স। ও এটা পড়ছিস? অনেক বুকস আছে মেলোডি টাওয়ার্স এর, এটা আরেকটা বুক পড়ছি। এরপর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে চলে এলেন জেঠিমণি, দিদি আর দাদা। মানে সামিতের জেঠিমণি, আমার জেঠি শাশুড়ি মা, তার ছোট মেয়ে আর জামাইকে নিয়ে এসেছেন। অনেক বছর পর জেঠিমণিকে দেখলাম আমরা সবাই। বাবাও ভীষণ খুশি নিজের কাছের মানুষদের এত বছর বাদে দেখতে পেয়ে, তাদের সাথে কিছুক্ষণের জন্য হলেও সময় কাটাতে পেরে। সবাই মিলে গল্প গুজব কথাবার্তা চলছে। মেহাও খুব খুশি। বাড়িতে লোকজন আত্মীয় স্বজন এলে মেহার আনন্দের সীমা থাকে না। আর আমরাও ভীষণ খুশি পরিবারের এত কাছের মানুষগুলোকে এতদিন পর দেখে। কর্মসূত্রে এত দূরে দূরে সবাই থাকি আমরা, আত্মীয় স্বজন পরিবারের মানুষগুলোর সাথে দেখা সাক্ষাতের সুযোগই থাকে না সবসময়। অনেক দিন পর কারোর সাথে যখন দেখা হয় কি যে ভালো লাগে কি বলবো। মেহাও পরিচিত হচ্ছে নিজের এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, এটাই সবচেয়ে খুশির ব্যাপার আমার কাছে। জেঠিমণিকে এর আগে মেহা দেখে থাকলে ওর তো মনেই নেই, বেশ ছোট ছিল সেই সময়। বছর 8 আগে আমার শাশুড়ি মা শ্রাদ্ধের অনুষ্ঠানে লাস্ট দেখা হয়েছিল আমাদের জেঠিমণির সঙ্গে। কথা শুরু হলো বাবার শারীরিক অবস্থা নিয়ে। পেসমেকার আছে, ওটা হচ্ছে মা চলে যাওয়ার 8 মাসের মধ্যে, ওটা 2018-তেই। না এবার একটু খাওয়া দাওয়া। আরে ওদের নিয়ে আমাদের ফটো কি লাভ হবে? আমাকে দাও। না না না, বসো তুমি বসো। এখন সবার সাথে ফটো তোলার পালা মেহার। দিদি তুমি ওইখানে চলে যাও। আচ্ছা ঠিক আছে। লাভলি। কেন দাদুর সাথে কথা শুনি যাও।
এই বাটি ফাটি আনতে হবে না, আমরা হোস্টেলের স্টুডেন্ট। লাউ সবজি আর তো বাড়ি ঘর আছে সেখানে Good point. লাউ তরকারি আর কি কাবু। এই জল বেড়ে দিতে হবে না, প্রতিদিনই হবে বাবু। কি অবস্থা! না না, no pains। বসো দিদি বসো। তুই কিছু নে। এইভাবে খাওয়া দাওয়া, হাসি, গল্প গুজব, কথাবার্তা, ফটো তোলা, এই সব কিছুর মধ্য দিয়ে কাটলো আমাদের বিকেল বেলাটা। সব মিলিয়ে অক্ষয় তৃতীয়ার দিনটা এবছর ভীষণ ভালো কাটলো। জানি না আবার কবে দেখা হবে পরিবারের এই মানুষগুলোর সাথে। বয়স বাড়ছে সবারই, তার সাথে বাড়ছে রোগ জ্বালা। সুস্থ থাকুক পরিবারের সবাই, আবার দেখা হোক আমাদের বারবার। এইভাবেই হাসি মজা গল্প আনন্দে কাটুক সবার জীবন। মনের মধ্যে এই আনন্দের রেশ নিয়ে এখানেই শেষ করলাম আমি। ভালো থেকো, আনন্দে থেকো তোমরা সবাই। আজকে তাহলে বিদায়। দেখা হবে আবার আরেকটা নতুন গল্পে। খাওয়া পরে খাওয়া।